আজকে আমরা আলোচনা করব এগ্রিকালচারাল ইকোনমিক্সের পার্ট 3 নিয়ে। প্রথমে আমরা জেনে নেব হচ্ছে এফসিআই। এফসিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি একটি স্ট্যাটুটরি বডি এবং এটি এফসিআই অ্যাক্ট 1964 সালের মাধ্যমে এস্টাবলিশ হয়েছিল এবং এফসিআই কাজকর্ম শুরু করে 1965 সাল থেকে। এর সদর দপ্তর বা প্রধান কার্যালয় হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। এফসিআইয়ের কী কী কাজ? এফসিআইয়ের প্রধান কাজ হচ্ছে প্রকিউরমেন্ট অফ এগ্রিকালচারাল কমোডিটিস। প্রকিউরমেন্ট কথাটার মানে হচ্ছে এটি একটি পারচেস করা বা ক্রয় করার একটা বিশেষ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সঠিক দামে সঠিক গুণমানের কৃষিজ দ্রব্য সামগ্রী ক্রয় করা হয় সরাসরি বা বিভিন্ন স্টেট এজেন্সির মাধ্যমে। তাহলে এফসিআই কী করে? এই এগ্রিকালচারাল কমোডিটিস যেগুলো আছে সেগুলোকে এই প্রকিউরমেন্ট করে থাকে। দ্বিতীয় ফাংশন বলা যেতে পারে প্রিজারভেশন অ্যান্ড স্টোর। যে সমস্ত দ্রব্য সামগ্রী বা কৃষিজ দ্রব্য সামগ্রী ক্রয় করা হলো সেগুলিকে তারা মজুত করে এবং সংরক্ষণ করে রাখে। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। তারপর হচ্ছে মেনটেন বাফার স্টক। এই বাফার স্টক কথাটি খুব গুরুত্বপূর্ণ। বাফার স্টক, বাফার স্টক কাকে বলবো? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে কৃষিজ উৎপাদন ব্যাহত হতে পারে এবং দেশে খাদ্যের অভাব ঘটতে পারে। তার জন্য সরকার খাদ্যদ্রব্য কিনে মজুত রাখে। এই যে খাদ্যদ্রব্য কিনে যেটা মজুত রাখে তাকেই বাফার স্টক বলা হয়। সরকার যে খাদ্যদ্রব্যটা মজুত রাখছে, বা বলা যেতে পারে যে সরকার এই যে রেশন ব্যবস্থা যেটা আছে সেই রেশন ব্যবস্থাকে ঠিকঠাকভাবে সচল রাখার জন্য সরকার কী করে? সরকার খাদ্যদ্রব্য কিনে মজুত রাখে। দেখা যাচ্ছে কোনো বছর ধান বা গমের উৎপাদন খুব কম হলো, তাহলে সেখানে সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছানো বা সাধারণ মানুষের সেই জিনিসগুলো পেতে খুব সমস্যা হবে, ধান বা গম, ঠিক আছে? সেই জন্য সরকার কী করে? আগে থেকেই পরিমাণ মতো মজুত রাখে। এই মজুত রাখাকেই এটাকেই বলা হচ্ছে বাফার স্টক। তারপর আরেকটি ফাংশন হচ্ছে, গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কাকে বলা হচ্ছে? বলছে বিভিন্ন রাজ্য থেকে খাদ্যশস্য সংগ্রহ করে এফসিআই এবং সেগুলি গুদামজাত করে বা মানে গুদামে স্টোর রাখে এবং এখান থেকে বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানে বন্টন করা হয়। এই সিস্টেমটাকে কী বলা হচ্ছে? এই সিস্টেমটাকে বলা হচ্ছে পিডিএস। তাহলে এফসিআইয়ের মোটামুটি কাজগুলো আমরা দেখলাম, যে এফসিআই খাদ্যদ্রব্য কেনে খাদ্যদ্রব্য মজুত রাখে, মানে যেটাকে বাফার স্টক বলা হচ্ছে, আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে এবং এর একটি বড় ভূমিকা রয়েছে। এইবার আমরা কতগুলো জিনিস জেনে নেব, যেটাকে বলা হচ্ছে প্রকিউরমেন্ট প্রাইস, মিনিমাম সাপোর্ট প্রাইস এবং সেন্ট্রাল ইস্যু প্রাইস। তা এই তিনটে প্রাইস কি বা এই তিনটে জিনিস কি আছে সেটার ব্যাপারে আমরা জানব। প্রথমেই আমরা জানব হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা কাকে বলছি? বলছে কোনো ফসল কৃষকরা যখন চাষ করছে সেই চাষ করার পূর্বে সরকার একটি দাম ঘোষণা করে। যেমন যখন রবি ফসল চাষ হয় বা খারিফ ফসল চাষ হতে থাকে, তার আগে সরকার একটা দাম ঘোষণা করে, যে ধানের জন্য এই দাম ঘোষণা করলো বা গমের জন্য এই দাম ঘোষণা করলো। তা সেটাকেই বলা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। এর ফলে কৃষকরা কী লাভবান হয়? যে না, সেই ফসলটা তারা চাষ করে এবং চাষ করার ফলে যদি দেখা যাচ্ছে ডিমান্ড সাপ্লাই বা অন্যান্য কারণে তার বাজার যদি খারাপ হয়, তখন সেই যে সরকার যে দামটা ঘোষণা করেছিল যে মিনিমাম সাপোর্ট প্রাইস, সেই দামে তারা জিনিসটাকে বিক্রি করতে পারে। তাহলে তারা ক্ষতির মুখে পড়ে না বা তাদের যে রিস্কটা, ঝুঁকিটা কম থাকে। তাই সেটাকে বলেছে মিনিমাম সাপোর্ট প্রাইস। তারপর বলছে প্রকিউরমেন্ট প্রাইস। প্রকিউরমেন্ট প্রাইস কাকে বলা হবে? প্রকিউরমেন্ট প্রাইস বলা হচ্ছে প্রকিউরমেন্ট প্রাইস কাকে বলছে? প্রকিউরমেন্ট প্রাইস বলছে হচ্ছে যে দামে সরকার জিনিসপত্র কিনছে বা কালেক্ট করছে। প্রকিউরমেন্ট প্রাইসের বাংলায় বলা যেতে পারে হচ্ছে সংগ্রহ মূল্য। তাহলে মিনিমাম সাপোর্ট প্রাইস আর এই যে প্রকিউরমেন্ট প্রাইস, এই দুটোর মধ্যে কি পার্থক্য হলো? ঠিক আছে, একটা হচ্ছে ফসল যখন চাষ হয় সেই চাষ করার পূর্বে যে দাম ঘোষণা করা হয় সেটাকে বলা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। আর প্রকিউরমেন্ট প্রাইস হচ্ছে শস্য ফলনের মরশুমে যে দাম নির্ধারণ করা হয়
দেখা যাচ্ছে ধানের চাষ হচ্ছে বা গমের চাষ হচ্ছে, সেই চাষ হবার পর তখন যে দামটা সরকার ঘোষণা করে এবং সেই যে দামে সরকার কেনে তাকে বলা হচ্ছে প্রকিউরমেন্ট প্রাইস। তা জেনারেলি মিনিমাম সাপোর্ট প্রাইসের থেকে প্রকিউরমেন্ট প্রাইসটা বেশি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে মিনিমাম সাপোর্ট প্রাইস এবং প্রকিউরমেন্ট প্রাইস ইকুয়াল। তাই এই দুটো কন্ডিশন দেখা যায়, হয় মিনিমাম সাপোর্ট প্রাইসের থেকে প্রকিউরমেন্ট প্রাইসটা বেশি হবে বা সমান হবে, কিন্তু কখনোই প্রকিউরমেন্ট প্রাইসটা মিনিমাম সাপোর্ট প্রাইসের থেকে কম হবে না। কারণ কি? কারণ হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস মানেই তো সরকার তো একটা ঘোষণা করে দিয়েছে, যেটা ফসলটা চাষ করার পূর্বেই তো সরকার ঘোষণা করে দিয়েছে যে এই দামে আমি কিনবো। তাহলে ফসলটা যখন উৎপাদন হয়ে যাবে তো সরকার তো আগে যে প্রতিশ্রুতি দিয়েই দিচ্ছে, সরকার তো আগে বলে দিচ্ছে, তাহলে কৃষকরা তো তার থেকে কম দামে নিশ্চয়ই বিক্রি করবে না। বাজার যদি সেই ফসলের বাজার যদি খারাপ হয় তাহলে কৃষকটা কী করবে? ওই মিনিমাম সাপোর্ট প্রাইসের দামেই জিনিসটা বিক্রি করবে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস জানা গেল। এবার বলছে সেন্ট্রাল ইস্যু প্রাইস। সেন্ট্রাল ইস্যু প্রাইস মানে হচ্ছে যেটা তোমার এই যে এফসিআই যে দামে সাধারণ মানুষের জন্য, এই যে সাধারণ মানুষের জন্য খাদ্যশস্য দিচ্ছে, যেমন হচ্ছে এই যে 2 টাকা কেজি দামে চাল, ঠিক আছে, তা সেই যে দামটা নির্ধারণ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ইস্যু প্রাইস। এইবার আমরা দেখে নেবো হচ্ছে এই ব্যাপারটা যে ফার্মার্স, নিচে দেখো ফার্মার্সদের কাছ থেকে খাদ্যশস্য কারা কিনছে? এফসিআই কিনছে। তারপর এফসিআই সেটাকে কোথায় পাঠাচ্ছে? সেটা স্টেট গভর্নমেন্টকে পাঠাচ্ছে। স্টেট গভর্নমেন্ট থেকে রেশন বা ডিলার বা ন্যায্য মূল্যের দোকানে যাচ্ছে। তারপর সেটা কোথায় যাচ্ছে? সেটা কনজিউমার বা বেনিফিশিয়ারির কাছে পৌঁছে যাচ্ছে যাদের দরকার। ঠিক আছে, তাই এইভাবে সার্কেল ওয়াইজ এই ব্যাপারটা ঘটছে। নেক্সট আমরা জানবো হচ্ছে সিএসিপি। সিএসিপি কাকে বলা হচ্ছে? সিএসিপি হচ্ছে কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। এই সিএসিপি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি সরকারি এজেন্সি। এর ফুল ফর্ম হচ্ছে কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের আন্ডারে। এটা এস্টাবলিশ হয়েছে কত সালে? এটা এস্টাবলিশ হয়েছে হচ্ছে 8 জানুয়ারি 1965 সালে। 8 জানুয়ারি 1965 সালে এই অর্গানাইজেশনটার নাম ছিল কি? এগ্রিকালচার প্রাইস কমিশন বা এপিসি। এবং 1984 সালে এটা নতুন নামকরণ হয় কি? নতুন নামকরণ হয় সিএসিপি। তাহলে বুঝতে পারলে? তাহলে 1965 সালে এই সংস্থাটার নাম ছিল হচ্ছে এপিসি, এগ্রিকালচার প্রাইস কমিশন, এবং 1984 সালে এটার নামকরণ কি হলো? এটার নামকরণ হলো সিএসিপি, কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। ওকে, এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। এই সিএসিপি এর কাজ কি? বলছে ইট প্রমোটস ইনভেস্টমেন্ট ইন ফার্ম এন্টারপ্রাইজ। তাহলে এই যে তোমার এই যে কৃষিকাজ, ঠিক আছে, বা বিভিন্ন ফার্ম এন্টারপ্রাইজ আছে, সেইখানে যাতে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হয় সেই ব্যাপারে প্রমোট করে থাকে। তারপর বলছে কি করে? সাজেস্ট প্রাইস অ্যান্ড নন প্রাইস মেজার্স। ঠিক আছে, তাহলে এরা বিভিন্ন উপদেশ দিয়ে থাকে প্রাইস এবং নন প্রাইস মেজার। নন প্রাইস মেজার বলতে বিভিন্ন তো পলিসি, বিভিন্ন স্কিমের ব্যাপারে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। তারপর লাস্ট কি বলছে? বলছে অ্যাডভাইজিং দি গভর্নমেন্ট অন এগ্রিকালচারাল প্রাইস পলিসি অ্যান্ড ক্যালকুলেট ইট। তাহলে এগ্রিকালচারের বিভিন্ন দাম কি হবে এই দাম নির্ধারণ করে থাকে হচ্ছে সিএসিপি। বিভিন্ন জিনিসপত্রের দাম কি হবে? এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস কত হবে, ধানের কত হবে, গমের কত হবে, অন্য দ্রব্যের কী হবে, তাহলে এইগুলো কে নির্ধারণ করে থাকে? ক্যালকুলেট করে থাকে হচ্ছে সিএসিপি। এবং এই ব্যাপারে সরকারকে কি করে রেকমেন্ডেশন বা সুপারিশ দিয়ে থাকে বা অ্যাডভাইজিং করে থাকে। ঠিক আছে, তারপর সরকার সেটা বিবেচনা করে করা হয়, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। ওকে, এইবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে সেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। এই মিনিমাম সাপোর্ট প্রাইস অ্যানাউন্স করা হয় কখন? অ্যানাউন্স করা হয় ফসল
চাষ করার পূর্বেই, কোনো ফসল যখন রবি ফসল বা খারিফ ফসল যখন চাষ করা হচ্ছে তার পূর্বে, ভালো করে মাথায় রাখো, বিফোর, তার পূর্বে একটি দাম ঘোষণা করা হয়। কেন এই দামটা ঘোষণা করা হয়? কৃষক যে ফসলটা চাষ করছে সরকার থেকে সেটার দাম জানিয়ে দেওয়া হয় যে তুমি এই ফসলের চাষ করো, কোনো সমস্যা নেই, এবং বাজারে যদি এটার দাম পড়ে যায় তাহলে আমার এই নির্ধারিত দামে আমি এই ফসলটা তোমার কাছ থেকে কিনে নেবো। তাহলে এখানে কৃষকের ঝুঁকি কম থাকছে এবং এটা বলা যেতে পারে একটা সেফগার্ড। তা এটাকে বলা হচ্ছে কি মিনিমাম সাপোর্ট প্রাইস। এইবার মিনিমাম সাপোর্ট প্রাইস মেন ব্যাপার যেটা হচ্ছে এই যে সিএসিপি, যেটা আমরা একটু আগে বললাম, এই সিএসিপি কী করছে? সিএসিপি ক্যালকুলেশন এবং রেকমেন্ডেড করে যে কোন জিনিসের কি মিনিমাম সাপোর্ট প্রাইস কত হবে, ঠিক আছে, ধানের কত হবে বা গমের কত হবে, তাহলে সেটা কি করছে? সেটা হচ্ছে ক্যালকুলেট করবে এবং এই ব্যাপারে সুপারিশ করবে সরকারকে। তারপর সরকার সেটা বিবেচনা করে সেটাকে ঘোষণা করবে, এবং কোন অর্গানাইজেশন এটাকে ঘোষণা করবে? সেটা ঘোষণা করবে হচ্ছে সিসিইএ, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। তাহলে ক্যালকুলেট আর রেকমেন্ডেড বা হিসাব নিকাশ এবং সুপারিশ করছে কোন সংস্থা? হিসাব নিকাশ এবং সুপারিশ করছে হচ্ছে সিএসিপি। সরকারের হয়ে ঘোষণা করছে কে? সরকারের হয়ে ঘোষণা করছে হচ্ছে সিসিইএ, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। তারপরে এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপিটা বলা হচ্ছে। তাহলে ক্যালকুলেট এবং রেকমেন্ডেড করছে একটা সংস্থা, অ্যানাউন্স করছে গভর্নমেন্টের হয়ে একটা সংস্থা, দেন তারপর আমরা মিনিমাম সাপোর্ট প্রাইসটা জানতে পারছি। ওকে, তা কীরকম হতে পারে এই যে মিনিমাম সাপোর্ট প্রাইসের ব্যাপারটা কীরকম হতে পারে? তো সেখানে আরেকবার আমরা মিনিমাম সাপোর্ট প্রাইসের এটা একটু জেনে নিই। যে দেখো এখানে গমের জন্য 1 কুইন্টাল বা পার কুইন্টাল গমের জন্য যেমন হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হয়েছে কত টাকা? 1950 টাকা। তাহলে যে কৃষক গম উৎপাদন করবে তার পার কুইন্টালে মিনিমাম সাপোর্ট প্রাইস কত হবে? মিনিমাম সাপোর্ট প্রাইস হচ্ছে 1950 টাকা। যদি দেখা যায় গম উৎপাদন করার পর গমের বাজার ওপেন মার্কেটে গমের বাজার অনেক ভালো হয়ে গেল এবং খোলা বাজারেই গমের বিক্রি হচ্ছে পার কুইন্টাল ধরো 2300 টাকা, তাহলে কৃষক কী করবে? এই মিনিমাম সাপোর্ট প্রাইসে সরকারকে বিক্রি করবে না খোলা বাজারে বিক্রি করবে? অবশ্যই খোলা বাজারে বিক্রি করবে। আবার দেখা যাচ্ছে যে বাজারের অবস্থা খারাপ হয়ে গেল, খোলা বাজারে পার কুইন্টাল গমের বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 1800 টাকা। তো কৃষক দেখলো যে খোলা বাজারে বিক্রয় করা যেতে পারে 1800 টাকাতে, কিন্তু সরকার তো মিনিমাম সাপোর্ট প্রাইস কত দিয়েছে? 1950 টাকা। তাহলে কৃষক কী করবে? কৃষক মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে কাকে বিক্রি করবে হচ্ছে সরকারকে। তো বোঝা গেল এটা। এইবার এই যে সিএসিপি 23টি কমোডিটিসের, ধান, গম, ডাল, তেল, এই সমস্ত বিভিন্ন কমোডিটিসের 23খানা কমোডিটিসের মিনিমাম সাপোর্ট প্রাইস ওদের ওয়েবসাইটে আছে, ঠিক আছে? মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করেছে এবং ওদের এটা ওয়েবসাইটে আছে। অনেক বিভিন্ন বইতে বা বিভিন্ন মেটেরিয়ালে এটাকে 24, 25, 26 বলেছে, কিন্তু প্রপার ওয়েবসাইটে আমি 23টি পেয়েছি, ঠিক আছে? সেই জন্য 23টি দিয়ে দিলে। এবার বলছে মেথড অফ ক্যালকুলেশন। তাহলে সে তো গেল, মেথড অফ ক্যালকুলেশনটা এবার আমাকে বুঝতে হবে। মেথড অফ ক্যালকুলেশন, যে এই যে মিনিমাম সাপোর্ট প্রাইসটা কিভাবে নির্ধারণ করা হয়। তা মিনিমাম সাপোর্ট প্রাইস নির্ধারণের 3টি পদ্ধতি আছে। একটা হচ্ছে A2 মেথড, A2 প্লাস FL মেথড, আর হচ্ছে C2 মেথড।
A2 মেথড মানে কি? A2 মেথড মানে হচ্ছে ইনপুট কস্ট। একজন কৃষক তার জমিতে চাষ করার জন্য যে যে জিনিসগুলোকে ইনপুট করেছে সেই ইনপুটের যা খরচ সেটাকে বলা হচ্ছে A2। যেমন হতে পারে সার, বীজ, মার্জিন, কৃষকের কিছু সামান্য প্রফিটও দরকার, সেটা মার্জিন। তারপর হচ্ছে লেবার হায়ার করেছে, ফার্টিলাইজার। তাই এই সমস্ত যত টাইপের ইনপুট, যে সমস্ত জিনিসপত্র ইনপুট করেছে সেই ইনপুটের যা কস্ট সেটাকে কী বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে A2। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে A2 প্লাস FL। তাহলে A2 মানে তো আমরা জানলাম, FL মানে কি? বলছে আনপেড ফ্যামিলি লেবার। তাহলে কৃষকের পরিবারের যেসব সদস্য ওই জমিতে লেবার দিয়েছে তাহলে তাদেরও তো পারিশ্রমিক পাওয়া উচিত, সেই জন্য এটাকে বলা হচ্ছে FL। তাহলে A2 এবং FL মেথড একটা গেল। তারপর হচ্ছে C2, বলছে যে জমিতে চাষ করা হচ্ছে সেই জমিটা যদি কৃষকের নিজের হয়, ঠিক আছে, তাহলে সেটার জন্য তো টাকা লাগে না, কিন্তু সেই জমিটা যদি অন্যজনের কাছ থেকে ভাড়া নেওয়া হয়ে থাকে তাহলে তার তো একটা ভাড়া আছে, জমিটার তো একটা ভাড়া আছে, সেই যে ভাড়াটাকেও যোগ করা হবে, তাহলে সেটা হচ্ছে C2। তাহলে প্রথমে আমরা জানছি A2 প্লাস FL, আর C2 মানে হচ্ছে A2 প্লাস FL প্লাস হচ্ছে রেন্ট অন ওন ল্যান্ড। তাহলে নিজের জমির একটা যে ভাড়া আছে, জমিটার তো একটা ভাড়া আছে, সেই জমিটা ও যদি কৃষিকাজ না করে অন্য কিছু কাজের জন্য যদি সে ব্যবহার করতে দিত তাহলে তার একটা ভাড়া পেত, তাহলে সে দামটাকেও ধরতে হবে। তাহলে এই তিনটে মেথড A2 প্লাস FL আর C2। এইবার এই যে CACP, কমিশন অন এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস, এই যে মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য কোনটাকে কনসিডার করে? মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য তারা কনসিডার করে A2 প্লাস FL। A2 প্লাস FL মানে হচ্ছে দ্বিতীয় নম্বর এটা। তা দ্বিতীয় নম্বর পদ্ধতিতে কী হচ্ছে? দ্বিতীয় নম্বর পদ্ধতিতে হচ্ছে যত ধরনের ইনপুট কস্ট আছে সেগুলো প্লাস হচ্ছে আনপেড ফ্যামিলি লেবার, তার পরিবারের লোকেরা সেই ফসল উৎপাদনের জন্য যে শ্রমটা দিয়েছে তার যে মূল্য, সেই দুটোকে যোগ করে হচ্ছে এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস। এটা কারা রেকমেন্ডেশন করে? এটা রেকমেন্ডেশন করছে হচ্ছে CACP। তারপর যেটা হচ্ছে এখানে দেখুন নিচে যে ন্যাশনাল কমিশন অন ফার্মার্স 2004, স্বামীনাথন কমিশন যাকে বলে, যার হেড ছিল হচ্ছে স্বামীনাথন। তা তিনি কি সাজেস্ট করেছিল যে না, মিনিমাম সাপোর্ট প্রাইস হিসেবে কি করতে হবে? এই যে C2-র 1.5 গুণ দাম রাখতে হবে। কোনো ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস হতে কী রাখতে হবে? C2-র 1.5 গুণ তারা সাজেস্ট করেছিল। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হয় সেটা হচ্ছে A2 প্লাস FL। এই যে দ্বিতীয় নম্বর যে মেথডটা আছে A2 প্লাস FL-এর 1.5 গুণ। ওকে, এইবার আমরা জানবো হচ্ছে NAFED। NAFED-এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা এস্টাবলিশ হয়েছে 2 অক্টোবর 1958-এ। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। এই কোঅপারেটিভ অর্গানাইজেশন এটা হলো অ্যাপেক্স কোঅপারেটিভ মার্কেটিং অর্গানাইজেশন। তাহলে NAFED হচ্ছে কি? NAFED হচ্ছে একটি অ্যাপেক্স কোঅপারেটিভ মার্কেটিং অর্গানাইজেশন। এর কি কাজ? এর কাজ হচ্ছে কি করে থাকে? এরা করে থাকে হচ্ছে সরকারের হয়ে প্রকিউরমেন্ট করে থাকে, মানে সরকারের হয়ে কৃষি দ্রব্য সামগ্রী কৃষকদের কাছ থেকে কিনে থাকে এবং সেগুলো বন্টন করে। যেখানে উৎপাদন কম সেই সমস্ত জায়গায়, যেখানে উৎপাদন বেশি সেখান থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় বা ওই সমস্ত বাজারে সেগুলো বিক্রি করার ব্যবস্থা করে এবং এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে থাকে। কৃষকদের ভালো বাজারে সুবিধা প্রদান করে যাতে ভালো দামে তারা জিনিসপত্র বিক্রি করতে পারে। মিডলম্যান বা দালালদের এড়িয়ে সরাসরি সরকার বা ক্রেতাকে যাতে কৃষকরা জিনিসপত্র বিক্রি করতে পারে, মানে কৃষি দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারে, সেই ব্যাপারে NAFED হেল্প করে থাকে। এইবার আরেকটা জিনিস আমাদের জানতে হবে বা মাথায় রাখতে হবে যে এই যে আমরা তো ধানের বা গমের মিনিমাম সাপোর্ট প্রাইসের কথা শুনলাম, বা 23খানা কমোডিটিসের যেগুলো মিনিমাম সাপোর্ট প্রাইস হয়, কিন্তু আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে এই যে সুগার কেন
সুগার কেনের ক্ষেত্রে কিন্তু মিনিমাম সাপোর্ট প্রাইস হয় না। সুগার কেনের ক্ষেত্রে কি হয়? সুগার কেনের ক্ষেত্রে হয় এফআরপি। এফআরপি কি হচ্ছে? ফেয়ার রেমুনারেটিভ প্রাইস। তাহলে এই জিনিসটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে সুগার কেনের ক্ষেত্রে মিনিমাম সাপোর্ট প্রাইস হয় না। মিনিমাম সাপোর্ট প্রাইসের জায়গায় কি হয়? এফআরপি। তা এখানে সেই মিনিমাম সাপোর্ট প্রাইস বা এফআরপি সেই একই টাইপের কনসেপ্ট। এখানে কারা কেনে? এই সুগার কেন কারা কিনে থাকে? বিভিন্ন সুগার মিলগুলো কিনে থাকে। সুগার মিলের মালিক গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশন। তাছাড়া এর যে তাহলে এফআরপিটা কে নির্ধারণ করবে? এফআরপিটা নির্ধারণ করবে হচ্ছে যে কি দাম হবে সেটা কিন্তু সিএসিপি, সেটা কিন্তু সিএসিপি নির্ধারণ করবে। কাদের সাথে? স্টেট এজেন্সি বা সুগার মিল বা সুগার ইন্ডাস্ট্রিজ যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে সিএসিপি এটা নির্ধারণ করবে। এবং এ ব্যাপারে অনুমোদন দেবে কে? অনুমোদন দেবে হচ্ছে যেমন এমএসপির ক্ষেত্রে হয়, মিনিমাম সাপোর্ট প্রাইসের ক্ষেত্রে হয়, তেমনই এক্ষেত্রেও হবে। এক্ষেত্রেও ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সই সেটা অনুমোদন করবে। তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে সুগার কেনের ক্ষেত্রে এমএসপি হয় না, এখানে কী ব্যবহার করা হয়? এখানে এফআরপি ব্যবহার করা হয়, আর বাকি সব সেম। পুরো নোটসটা দেওয়া আছে, নোটসটা তোমরা ভালো করে প্রথমে পড়ে নেবে, পড়ে নিয়ে ভিডিও ক্লাসটা দেখবে। যদি কারো সুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর এর আরও একটা বা দুটো পার্ট এই রিলেটেড দেওয়া হবে, তাহলে ওটা পুরো আমাদের এই টপিকটা এগ্রিকালচারাল ইকোনমিক্স যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের যেটা লাগে সেটা পুরোটা কভার হয়ে যাবে। ওকে।